আসল প্রতিমা দেখতে গিয়ে যারা সত্যিকারের প্রতিমা তাদের দিকে তারা তাকালেন না। আমাদের সন্তানদের যে আসল কি সমস্যা সেটা ওদের মনের কথা এখনো আমরা জানতে পারিনি, কিন্তু আমরা এটুকুনি জেনেছিলাম একটা এক্সট্রা লোক মানে এদের একটা বোঝা। সত্যিকারের মনের খিদে মিটছে কেন তাদের সন্তানরা তাদের দেখেনি। ঠিক বৃদ্ধাশ্রম ওইভাবে আর কি বলা যাবে না, একটা আশ্রয়ের জায়গা বলতে পারেন। সন্তানরা আমাদের দেখবে তো। আজ আমরা এক একান্নবর্তী পরিবারে। সচরাচর যে কথাটা শুনে থাকি একান্নবর্তী পরিবার, সেটা আজ অনেকটাই মুহ্যমান, এখন খুব একটা দেখা যায় না। কিন্তু চুঁচুড়ার আরোগ্যতে আমরা এরকমই একটা পরিবার দেখেছি, কিন্তু সেই পরিবারের ভেতরে অনেক কান্না লুকিয়ে আছে। কবি বলেছিলেন, মাটির প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। একটু যদি সুরে গাই তাহলে ঠিক এরকম, মাটির প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ খুঁজিস নে। আজ এই পরিবারে যারা আছেন তারা কেউ ছেলের কাছ থেকে সরে এসছেন, তারা প্রসব করেছিলেন তাদের সন্তানদের, কিন্তু এখানে তারা অন্য সন্তানের মা হয়ে আছেন। বাড়িতে তাদের স্থান হয়নি, তারা বাড়ির আর 5 জনের মধ্যে থাকতে পারেননি, কিন্তু চুঁচুড়ার আরোগ্য তাদের হাত ধরেছেন। কেন তারা এখানে, কি জন্য তারা এখানে? একদিন তো সবাই এই বয়সে আসবো, কিন্তু কেন তারা বুঝলেন না, যারা তাদের বাবা মার সাহচর্য পেলেন না, বাবা মাকে রাখতে পারলেন না। একটু জেনে নিই মাদের কাছ থেকে কেন তারা চুঁচুড়ার আরোগ্যে। দিদি, আপনি কতদিন এখানে এসেছেন? আমি এখানে গত জানুয়ারির শেষের দিকে এসেছি, আজ 1 বছর পূর্ণ হয়নি। কেন এসেছেন এখানে? এসেছি এখন যে একান্নবর্তী পরিবার যেটা আপনি বললেন, এটা তো এখন দেখা যায় না, এবং নানা জনের নানা সমস্যা থাকে। ওদের যে আমাদের সন্তানদের যে আসল কি সমস্যা সেটা ওদের মনের কথা এখনো আমরা জানতে পারিনি, কিন্তু আমরা এটুকুনি জেনেছিলাম একটা এক্সট্রা লোক মানে এদের একটা বোঝা। যখনই বাপ মায়েরা বৃদ্ধ হয়ে যায় তারা অবাঞ্ছিত হয়ে যায়, এই অবাঞ্ছিতকে ওরা মনে করেই ওরা ভাবে এটা আমাদের বোঝা, এটা আমাদের সামনে থেকে সরে গেলে আমরা বোধহয় খুব স্বাধীন থাকবো, খুব ভালো থাকবো। সবটাই হয়তো বউয়েদের দোষ নয়, মায়েদেরও কিছু দোষ থাকে, কিন্তু সবে মিলে ওই যে একটাই, দুজনের মধ্যে বনিবনাটা হয় না, এতে সংসারে অশান্তি ক্রমশ বেড়েই যায়। বাড়তে বাড়তে এমন এক জায়গায় দাঁড়ায় তখন আর এক জায়গায় টেকা সম্ভব হয় না। কখনো কোনো বৌমা হয়তো তার শাশুড়িকে রেখে এলো নিজে থেকে, আবার কখনো মায়েরা জোর হাত করে অনুরোধ করে ছেলের কাছে পারমিশন নিয়ে তাদের সংসারে শান্তি ফিরিয়ে আনতে চলে এলো এই দাদার কাছে। আপনি কোথায় থাকতেন? আমি ডানকুনিতে থাকতাম। চলে এসছেন যখন, ছেলের বৌমাকেও বারণ করেনি? না, প্রথমে তো ওরা ভাবতে পারিনি, আমি তো লুকিয়ে মানে চুপচাপ এই সংস্থানটার খোঁজ পেয়ে আমি ঠিক করেছিলাম দাদা যে মুহূর্তে বললেন এক্ষুনি চলে এসো, যা আছে তাই নিয়েই চলে এসো, তা আমি তখন তো আমাকে বলতেই হবে। আমি যেই বলেছি ওদের মাথা, ওরা ভাবছে এদের কেউ নেই, এদের যত পারি টর্চার করি। এবার যখন এই কথাটা বলেছি ওদের মাথায় তো বাজ ভেঙে পড়লো, চুপ একদম চুপ হয়ে গেল, যে কি আশ্চর্য, এই বুড়িটার এত ক্ষমতা, এই একটা ব্যবস্থা করে নিল নিজের। তা আমি ওইটাই দেখাতে চেয়েছিলাম যে আমরা ব্যবস্থা কিছু করতে পারি কি না। তারপরে ওরা যখন আর আসতে দিচ্ছে না, বৌমায় আশা নিয়েও অশান্তি করছে এবার ছেলের সাথে, তখন আমি জোরাত করে মিনতি করে আমি অনেক গিয়ে করে এখানে এসেছি। আর বাড়ি ফিরে যেতে চান? আবার বাড়ি ফিরে? না, আমি আর বাড়ি ফিরে যেতে চাই না। এই যে বলছেন প্রায় 1 বছর হয়ে গেল এসছেন এখানে, ছেলে বৌমা এসেছিল আপনার সঙ্গে দেখা করতে? না, ওরা খানিকটা লজ্জায় আসছে না, হয়তো আসতো, লজ্জায় আসছে না। যে ছেলের কথা বলছি আমি, বইয়ের কথা আমি জানি না, বইয়ের মনের কথা অত জানি না। ছেলে লজ্জায় আসে না,
যে মা যদি চলে যায় সব দোষটাই ছেলের ঘাড়ে পড়ে। প্রতিবেশী, আপনজন যারা রয়েছে, আত্মীয় স্বজন, সবাই সেই ছেলেকেই দোষারোপ করবে, দোষটা যারই হোক না কেন। সেই জন্য সে লজ্জা। আমার একটা কথা জানতে ইচ্ছে করছে, আপনাকে নিয়ে আপনার ছেলে বৌমা থাকতে পারলেন না, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে নিয়ে ছিলেন? আমরা শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকা তো দূরের কথা, এখনও আমার 4 যা এবং ভাইদের মধ্যে 2জন মারা গেছে, 2জন রয়েছে। এখনও আমি যে বড়, একটা অনুষ্ঠান পড়লে আমাকেই তারা আগে প্রাধান্য দেয়। আমার এই মেজো জায়ের মেয়ের এতদিন বাদে বিয়ে হচ্ছে, আমাকেই আগে ফোন করে জানিয়েছে, দিদি তুমি না এলে তো কিছু হবে না। আমি তো কথা দিতে পারিনি, আমি যখন এখানে থাকি বলেছি আমি কথা দিতে পারছি। এই রকম মিলমিশ আমাদের মধ্যে এখনো আছে, তখনকার কথা তো দূরের কথা। একজন মা জন্ম দিলেন, তার সন্তানকে বড় করলেন অনেক ঝড়ঝাপটা পুইয়ে। আমরা যারা বাবা মার আঁচল থেকে এখন নিজে আরেকটা সংসার আমাদের যখন তৈরি হয়েছে, আমরা বুঝি যে একটা সন্তানকে যদি মানুষ করতে হয় তার জন্য বাবা মাকে কতটা কষ্ট করতে হয়। তারপরে যখন সন্তানরা তাদের বাবা মাকে জানতে চান না, বুঝতে চান না, তাদের বোঝা মনে হয়, যেটা বললেন মাসিমা এক্সট্রা, এটা সত্যি খুব ভয়াবহ কথা। কিন্তু এই আরোগ্য কেন তৈরি হলো, এবং এই আরোগ্য এখন কিন্তু পুরোপুরি শারদীয়ার মুহূর্তে, এবং তারা প্রত্যেকেই শারদীয়াতে মশগুল হয়ে আছে। কিন্তু তার আগে একটুখানি জেনে নিই এখানকার যিনি কর্ণধার, যিনি সবার মা হয়ে আছেন, তার কাছে, সেই ইন্দ্রজিৎ দা, আমরা যাকে বটাদা নামে চিনি, তার কাছে যাই। বটাদা, একটা কথা জানতে ইচ্ছে করছে, এতজন আপনার এখানে আবাসিক আছেন, তাদেরকে তাদের সন্তানরা দেখলেন না, আপনার মাথায় এটা কেন এলো যে আপনি একটা বৃদ্ধাশ্রম করবেন? না, এটা ঠিক বৃদ্ধাশ্রম ওইভাবে আর কি বলা যাবে না, একটা আশ্রয়ের জায়গা বলতে পারেন। আমরা 2023 সালের 19শে সেপ্টেম্বর আর কি আমাদের জেলা প্রশাসন থেকে আমাদের কাছে একটা মেসেজ আছে, প্রথমে ফোনের মাধ্যমে, তারপর লিখিত চিঠি আসে, যে 2জন ভদ্রলোক ভদ্রমহিলা, একটা পরিবারের স্বামী স্ত্রী, তারা ব্যান্ডেল স্টেশনে পড়ে আছে। তাদের কদিন ধরেই হুগলির মহসিন কলেজের কিছু ছেলেমেয়েরা দেখতে পেয়ে কখনো মুড়ি, কখনো কেক ঠেক দিয়ে যায়। 3-4 দিন এরকম দেখার পরে ওই ছেলেমেয়েগুলোই নিয়ে যায় প্রশাসনের কাছে, চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচড়া থানা থেকে আমাদের লিখিত চিঠি করে যে আপনারা 2016-17 সাল থেকে এরকম কাজ করেন, যারা রাস্তায় পড়ে আছে, বাইরে পড়ে আছে, প্ল্যাটফর্মে পড়ে আছে, সেই সমস্ত মানুষদের আপনারা তুলে নিয়ে গিয়ে চিকিৎসা করান, আপনাদের ওখানে রেখে তারপর তাদের প্রশাসনের সহযোগিতায় বাড়ি পাঠান। তা আপনারা যদি এ 2জনকে রাখেন পার্মানেন্টলিভাবে, আমরা সেদিনই 1 ঘন্টার মধ্যে আমাদের বডির মিটিং করে সিদ্ধান্ত নিই, চিঠি পাওয়ার পর, যে আমরা শুরু রাখবো, এবং সেটা আজ থেকেই রাখবো। বলছি সন্ধ্যেবেলায় আমরা 5টার সময় চিঠি পাই, আমাদের 6টায় মিটিং কমপ্লিট হয়, আমরা রাত্রি প্রশাসনকে জানাই যে আপনারা পাঠান, আমরা রাখবো। আর ওই দিন থেকে শুরু করে 2জনকে নিয়ে পথ চলা শুরু হয়েছিল। আজকে 43 জন আমাদের, তার মধ্যে কদিন আগেই আমাদের একজন মারা গেলেন, 82 বছর বয়স হয়েছিল। ওনারও ঠিক এক দুর্ভাগ্য মহিলা আর কি, স্বামী মারা যাওয়ার পরে ওনার কোনো সন্তান ছিল না, ভাইরাও নয়, রাখতে পারলেন না, ভাইয়ের বউরা রাখবেন না, ওই বৃদ্ধ মহিলাকে দিয়ে যায় আমাদের কাছে। আমরা প্রায় 1 বছর তাকে লালন পালন করি, দেখি, যেটুকুন দেখার ঈশ্বর ক্ষমতা দিয়েছে, কতদিন মারা গেল। এইভাবেই আর কি চলছে। এখন 43 জন আবাসিক আমাদের এখানে আছে। শুরুটা হয়েছিল প্রশাসনের রিকোয়েস্টেই। এবং এই যে আরোগ্য, এখানে কি আপনারা নিজেরা যেটা করছেন তার বাইরেও কারোর সাহায্য আছে? কারণ আমি এখানে গঙ্গা মিশনের নাম দেখছি, এবং আমরা এইভাবে চালাতে পারতাম না যদি গোয়েঙ্কাজি না থাকতেন। গোয়েঙ্কাজি আরও বহু মানুষ সাপোর্ট করেন। একটা এরকম সংস্থা সকাল থেকে রাত অবধি টোটাল একটা বাড়িতে যেমন বাবা মায়েরা থাকে তাদের যেমন করণীয় উচিত, মেডিকেল আছে, তাদের চিকিৎসা ব্যবস্থা, ওষুধপত্র থেকে শুরু করে সকাল থেকে রাত অবধি খাওয়া দাওয়া থেকে শুরু করে টোটালটাই আমাদের পক্ষে চালানো সম্ভব হতো না যদি প্রহ্লাদ রায় গোয়েঙ্কা না থাকতেন। উনি আমাদের একটা বড় সাপোর্ট। শুধু সেইটাই না, আমাদের এর পাশাপাশি আর একটা জায়গায় ভিত্তি স্থাপন উনি করে গেছেন। আমাদের যেহেতু অনেক মানুষ বেড়েছেন, পাশে আর একটা বিল্ডিং হচ্ছে, ওটাও প্রহ্লাদ রায় গোয়েঙ্কার অনেক সাপোর্ট আমাদের আছে। কারণ বহু মানুষ সাপোর্ট করছে এতগুলো মানুষকে নিয়ে চলার ক্ষেত্রে, সেই জায়গায় সাপোর্ট তো অবশ্যই আছে আমাদের গোয়েঙ্কাজির। প্রহ্লাদ রায় গোয়েঙ্কা
অনেক জায়গায় প্রচুর মানুষ বলেন যে তিনি নানাভাবে তাদের সাপোর্ট করছেন। কোথাও এই আশ্রমে এসে সেখানে তার যে অনুদান দেওয়া বা যেটুকু সাপোর্ট করা, মানসিকভাবে যেটুকু পাশে থাকা, সেটুকু তিনি করেন। তেমনি গঙ্গা মিশনেও আমরা দেখেছি যে তিনি নির্মল গঙ্গার প্রয়াস তিনি অনবরত চালিয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে প্রকৃতির ভারসাম্য নানা জায়গায় কিন্তু প্রহ্লাদ রায় গোয়েঙ্কাকে দেখেছি। তবে এই মুহূর্তে যেহেতু পুজোর মরশুম, সেই জন্য আমরা এইখানকার যারা আবাসিক আছেন তাদের কাছে যাই যে তাদের পুজো তারা কেমনভাবে কাটায়। মাসিমা, একটু জানতে চাইবো, পুজোয় কি করবেন? কি করবো? ঠাকুর দেখতে যাবো, বেড়াতে যাবো, ঘুরতে যাবো, গল্প করবো। আমার জামা কাপড় হয়েছে? হ্যাঁ, কতগুলো? অনেকদিন হয়েছে, কতদিন হয়তো। আমি তো বেশি একটা কাপড় পরি না, নাইট পরি। আপনার বাড়ি কোথায় ছিল? দেহালায়। কার সঙ্গে থাকতেন বাড়িতে? বাবা মা ছিল, মারা গেছে। ভাইরা আছে, অনেক বড় বাড়ি, দেখে না। কেউ দেখে না, ভাইরা বইয়েরা দেখে না, চলে এলাম। এখানে কেমন আছেন? কেমন করে দিন কাটে? এরকম দিন তো কোনোদিন কাটে না, এখন খুব ভালোভাবে আছি। বর্ষার কাছে আছি তো, অনেক ভালো ছিল। হসপিটাল করেছিলাম আগে 3 বছর। এখানে কোথাও কোথাও মা যে যিনি থাকেন তাকে তার সন্তানরা দেখেন না, কোথাও দিদিকে তার ভাইরা দেখেন না, কোথাও দাদারা তার বোনকে দেখেন না, এবং তারা কিন্তু আসেন এখানেই। আজ যদি এখানে আসি তাহলে এই যে আরোগ্য, তার যে প্রথম আবাসিক যিনি, তার সঙ্গে একটু কথা বলি। মাসিমা, আপনি তো এখানে প্রথম এসেছেন, প্রথম আবাসিক। হ্যাঁ, তো এখানে কেন আসতে হলো? বাড়িতে অনেক সমস্যা হচ্ছিল, তখন আমরা স্বামী স্ত্রী দুজনে একদিন বেরিয়ে, আমার স্বামী খুব অসুস্থ হয়েছিল, কেউ দেখছিল না, তখন আমি আর আমার স্বামী রাস্তায় বেরিয়ে পড়লাম। তারপরে উনি কিছুটা সুস্থ হয়েছিল, তারপরে আমরা ব্যান্ডেলে অনেক দিন ছিলাম। আমরা মধ্যমগ্রামে থাকতাম। ওখান থেকে দুজনে একাই বেরিয়ে পড়লেন, মানে দুজনে দুজনকে সঙ্গী করে বেরিয়ে পড়লেন? দুজনের সঙ্গে করে বেরিয়ে পড়লাম। তারপরে ব্যান্ডেলে ছিলাম অনেক দিন, এই 17-18 দিন ছিলাম। তারপরে ওখানকার কিছু ছেলে মেয়েরা, দাদা জানে আমি ওই ছেলে মেয়েদের চিনি না, তারপরে ওরা বোধহয় থানা যোগাযোগ করে তারপরে আমাদেরকে দেখলাম এখানে নিয়ে এলো। তারপরে আমরা এখানে এসছি। এই 2 বছর, পরশু দিনকে আমাদের 2 বছর পূর্ণ হলো। মাসিমা, আসতে হলো কেন এখানে? আপনি তো সন্তানকে যত্ন করে লালন পালন করেছিলেন। ছেলে মেয়ে নেই। কার কাছে থাকতাম বলতে গেলে অনেকটা হবে, তার জন্যই বলছি না, অনেক ছোট্ট করে। আচ্ছা, আমার মেয়ে ছিল, মেয়েকে শ্বশুরবাড়ি থেকে মেরে ফেললো, তারপরে ওর ছেলে মেয়ে আমিই মানুষ করলাম। ওরা মেরে ফেললো, তারপর ছেলে মেয়েগুলো ভাসছে। আমার তো আর সন্তান ছিল না, একটাই মেয়ে ছিল। তা মেয়ে মরে গেল, তা ওর মায়ায় ওদের ছোট্ট ছোট্ট দুটো, তো একজন 1.5 বছরের, একজন 2 বছরের, 2 বছর না 2.5 বছরের। ওগুলো মানুষ করলাম, ওরা বড় হলো, বড় হয়ে ওরা নিজের রূপ ধারণ করলো। এবার পেছনে বাবা আছে। আমার নিজের বড় বাড়িও ছিল। অনেক অশান্তি সহ্য না করতে পেরে তখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি। মানে আপনার নিজের নাতি নাতনিরা আপনাকে রাখলো না, তাই তো? মানে তারাই আপনাকে আবার সরিয়ে দিল, যাদের আপনি মানুষ করলেন। তারাও আছে, ওর বাবা আছে পেছনে, ওরা সব মিলিয়ে।